প্রিয় বন্ধুরা, ইউটিউব চ্যানেল জাগরণে সকলকে আবার একবার স্বাগত জানাই। গতদিন আমরা ডায়েট নিয়ে, খাবার নিয়ে অনেক কিছু বলেছিলাম। তার মধ্যে বলেছিলাম যে কতগুলো খাবার যেগুলো কিনা আমাদের শরীরের জন্য প্রচণ্ড ক্ষতি করে, সেগুলো যদি আমরা আমাদের বাড়ি থেকে বের করে দিতে পারি, তাহলে আমাদের আর রোগ আসার কোনো সম্ভাবনাই নেই। সেই খাবারগুলো কি? চিনি, নুন, ময়দা, সাদা তেল, এই কটা জিনিস হচ্ছে শরীরের জন্য ভীষণ ক্ষতিকারক। চিনিকে নিউট্রিশনের ভাষায় বলা হচ্ছে হোয়াইট পয়জন। এই চিনি তৈরি করতে প্রায় 24টা কেমিক্যাল ব্যবহার করতে হয়। এরকম সাদা ঝকঝকে তকতকে বানাতে গেলে 24টা কেমিক্যাল ব্যবহার করতে হয়, আর সেগুলো আমাদের শরীরে ঢুকে যায় যখন আমরা চিনি খাই। তারপরে আছে নুন, সাধারণ লবণ, যেটা কিনা সোডিয়াম ক্লোরাইড, যেটা আমরা খাই সেটা। সেই নুনে 12টা কেমিক্যাল দিয়ে সেটাকে মিহি, হোয়াইট, সুন্দর দেখতে করা হয়। তাহলে এটা হচ্ছে স্লো পয়জন, এটা শরীরে ধীরে ধীরে ক্ষতি করে। তারপরে হচ্ছে ময়দাতে সব যত কিছু নিউট্রিয়েন্ট আছে আটার সেগুলো কেটে ছেটে আরও ফাইন করা হয়। তাতে খাবারের যে ফুড ভ্যালু, ভিটামিন, মিনারেলস যা যা থাকার, সেগুলো কিচ্ছু থাকে না। আমরা শুধুমাত্র ওটা খাই এবং ওটা ভীষণভাবে শরীরে ভেতরে গিয়ে ভীষণ টান, ওটাকে হজম করা শরীরের পক্ষে ভীষণ কষ্টকর হয়ে দাঁড়ায়। এইটা ময়দা। আর ময়দার যে কোনো জিনিস বানাতে গেলে দেখবো আমরা সাদা তেল, চিনি এগুলো ছাড়া কিন্তু কোনোভাবেই বানানো যায় না। তাহলে সঙ্গে সঙ্গে সেগুলো আমাদের শরীরে ঢুকছে। আর সাদা তেল আসলে কোনো তেলই না। পরীক্ষা করে দেখা গেছে যে এই তেলগুলো সাধারণত শুধু কেমিক্যাল দিয়েই তৈরি, তেলের কোনো অংশই থাকে না। এটা দেখা গেছে পরীক্ষা করে। তার মানে সাদা তেল, এই কটা জিনিস আমাদের শরীরের জন্য ভীষণ ক্ষতিকারক। এর পরিবর্তে আমরা কি খেতে পারি? যেটা কিনা অ্যালকালাইন খাবারের সোর্স হবে, যেটা কিনা আমাদের শরীরকে অ্যালকালাইন বানাবে, মানে ক্ষারকীয় বানাবে। যে কোনো অ্যাসিডিক পরিবেশে আমাদের শরীরে রোগের কারণ আমরা গত দিনই আলোচনা করেছি। আর তাহলে এই খাবারের মধ্যে তাহলে চিনির পরিবর্তে আমরা খেতে পারি আখের গুড়। আর নুনের পরিবর্তে আমরা খেতে পারি সৈন্দব লবণ, যেটা কিনা পাথর থেকে ভেঙে, চাং থেকে ভেঙে ভেঙে গুঁড়ো করে বানানো হয়। আচ্ছা, তারপরে আর খেতে পারি ময়দার পরিবর্তে হোলসাম গ্রেন আটা, যেটা কিনা আমাদের আটা হিসেবে যেটা খাই, যেটা চালা নয়, এমনি মোটামুটি তার মধ্যে না চেড়ে যেটা ব্যবহার করা হয় সেরকম আটা। আচ্ছা, আর কি আর একটা হচ্ছে সাদা তেলের পরিবর্তে আমরা ঘানি ভাঙানো সর্ষের তেল খাবো, একদম সেফ খাবার, কোনো সমস্যা নেই। তাহলে এই কটা খাবার আমাদের জন্য খুব উপকারী, আর ওই কটা খাবার আমাদের জন্য ঠিক ততটাই অপকারী। তাহলে চয়েস ইজ ইয়ার্স, আমরা কি করব না করব, কীভাবে সুস্থ থাকতে চাই। যদি আমরা সুস্থ থাকতে চাই, হেলদি বডি বানাতে চাই, তাহলে অবশ্যই ওগুলো আমাদের বাদ দিতে হবে। না হলে আমাদের পক্ষে শরীর সুস্থ রাখা, রোগমুক্ত থাকা কোনোভাবেই সম্ভব নয়। আচ্ছা, তাহলে এবারে আসি, যখনই আমাদের শরীর সুস্থ থাকবে, মানে খাওয়া দাওয়া, ডায়েট, এইসবগুলোর পরে আসছে হচ্ছে জল খাওয়াটা আমাদের জল আমাদের আগেই বলেছি 72% অ্যাবভ জল আমাদের শরীরে আছে। বাইরের প্রকৃতির সাথে আমাদের শরীরে ঠিক জলের পরিমাণ একই জলের পরিমাণ। তাহলে সেই জল কি করা উচিত? আমরা বোতলে করে ঢকঢক করে খেয়ে নিই। আমরা জানি না যে বোতলে করে জল যখন খাই তখন সেটা আমাদের খুব টেনশানে খাই আমরা, সেখানে টেনশান ঢোকে, হয় গায়ে পড়ে যাবে, একবার হয়তো বেশি পড়লো, একবার হয়তো কম পড়লো। এর জন্য বলে যে আগেকার দিনে যে ঘটি ছিল, সেই ঘটিটা অনেক বেশি সায়েন্টিফিক। কেন? ঘটিতে জলের সারফেস টেনশানটা সুন্দর থাকে, ব্যালেন্স থাকে, যেরকমটা দরকার সেরকমটা সেই শেপে থাকে, যার ফলে টেনশান আসে না, বেশ শান্ত জলের প্রকৃতি থাকে, শান্ত। তাহলে সেটা আমাদের শরীরে যায় এবং আমাদের শরীর মন শান্ত করে। কিন্তু যখনই আমরা বোতলে খাবো, তখনই আমাদের শরীরে ওই টেনশানও ঢুকে যাবে তার সাথে। জল সবসময় কি হয়, জল খুব সব কিছু অ্যাবজর্ব করতে পারে, এটা ক্লিনিক্যালি প্রুভেন। এটা অলরেডি আমি বলেছিলাম যে জাপানি সায়েন্টিস্ট মাসারুরু ইমোটো, যিনি কিনা সারা জীবন জল নিয়ে রিসার্চ করেছেন, তিনি যে ডকুমেন্টারি ফিল্ম একটা বানিয়েছেন, ওয়াটার দ্য গ্রেট মিস্ট্রি, ওটা যদি আমরা ইউটিউব সার্চ করে দেখি, তাহলে দেখতে পাবো জল কীভাবে সব কিছু যা কিছু অ্যাবজর্ব করা, খারাপ জিনিস ভালো জিনিস সবই অ্যাবজর্ব করে।
তাহলে যখন আমরা জলকে টিভির পাশে বা মোবাইলের পাশে রাখবো, তখন সেখান থেকে জল নেগেটিভ এনার্জি ওখানে জলের মধ্যে চলে আসবে। আবার যখন বাড়িতে ঝগড়াঝাটি হচ্ছে সেই সব পরিবেশে রাখবো, তখনও জলটা কিন্তু ওই জিনিসগুলো আমাদের শরীরে ঢুকবে। তাহলে জলের জন্য কী করতে পারি আমরা? জলকে খুব ভালোবেসে জলের বোতলের গায়ে লাভ, থ্যাংক ইউ, স্মাইল, এরকম ভালো ভালো কথা আমরা পিস, হ্যাপিনেস, এরকম ভালো ভালো কথা লিখে রাখতে পারি। যখন ওটা পড়তে পড়তে যখন আমরা বোতলটা নিয়ে খেতে যাব, তখন দেখব ওই যে আমাদের আনন্দের অনুভূতি, ওটা কিন্তু জলের সাথে সাথে অ্যাবসর্ব করে নেবে জল। তাহলে এগুলো আমরা মুখে বলছি এখানে, কিন্তু যখন আমরা ফিল্মটা দেখব তখন সেটা বুঝতে পারবো সত্যি এটা সায়েন্স প্রুভ করেছে। যাই হোক, এই হলো মোটামুটি জলের ব্যাপার। আর জল সবসময় চেষ্টা করব বসে খাওয়াতে, নাহলে হাঁটুর ব্যথা আসবে, কিছুদিন পর থেকে হাঁটুর ব্যথা চলে আসবে। তাই জলটা যত পারবো শান্তভাবে খাবো, ধীরে ধীরে খাবো। জল ভীষণ ভাইটাল, ঠিক আছে? ওয়ার্ম ওয়াটার থেরাপি, এটা ওই 11 জন সায়েন্টিস্ট ডক্টর মিলে, জাপানি ডক্টর মিলে এই রিসার্চ করে দেখেছে যে গরম জল বিভিন্ন কিছু সারাতে পারে, বিভিন্ন বড় বড় রোগ সারাতে পারে, ইভেন ক্যান্সার পর্যন্ত সারাতে পারে। 9 মাসের যদি গরম জলের টেকনিক ইউজ করা হয়, তাহলে ক্যান্সার পর্যন্ত সেরে যেতে পারে। তাই সকালবেলা আমরা যখন ঘুম থেকে উঠবো, তারপরে যে ওয়ার্ম ওয়াটার জল খেতে বলেছি, জলটা 2 গ্লাস, সেটা খাওয়ার পর 45 মিনিট পর পর্যন্ত কিছু খাওয়া যাবে না। এটা প্রুফ হয়েছে, এনারাই প্রুফ করেছেন এটা। এবং আমরা নিজেদের জীবনে যখন এটা প্রুফ করব, তখনই সেটা আমাদের হবে এবং আমরা পরীক্ষা করে দেখব এটা আমাদের শরীরে সত্যি এটা কাজ করছে কিনা। তাহলে এবারে খাবারের পরে আসছি যে এক্সারসাইজ। প্রতিদিন যদি আমরা 1 ঘন্টা আমাদের শরীরের জন্য দিই, বাকি 23 ঘন্টা শরীর আমাদের একদম অ্যাক্টিভ, প্রচণ্ড অ্যাক্টিভ থাকবে। 23 ঘন্টা আমাদেরকে সে রিটার্ন দেবে। তাহলে হচ্ছে যে 1 ঘন্টা এক্সারসাইজ আমরা কি করতে পারি? আমরা মোটামুটি ছোটোবেলা থেকেই স্কুলে অনেক কিছুই শিখেছি, ড্রিল শিখেছি, আরও অনেক কিছু হালকা ফুলকা ব্যায়াম শিখেছি। তাহলে সেখানে আমরা গোটা বডি, হোল বডি স্ট্রেচ আপ করতে পারি প্রথমে। চোখ থেকে, ঘাড় থেকে, হাত, চেস্ট থেকে, কোমর, পায়ের হাঁটু, তারপরে হাতের কনুই, হাতের কাঁধ, এইসব গোটা হাত এক্সারসাইজের পরে পা দুটো এক্সারসাইজ ঘোরাতে পারি, রোটেট করতে পারি, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ পায়ের পাতা ঘোরাতে পারি, দুপাশের পায়ের পাতা। এইগুলো করে গোটা শরীরটাকে আমরা ডান দিকে বাঁ দিকে করে মোচড়, পিছন দিকে সামনের দিকে ঝুঁকে মোচড়, এইভাবে আমরা এক্সারসাইজ করতে পারি। এটা করতে মিনিমাম 10 থেকে 12 মিনিটের মতন সময় লাগে, বেশি সময় লাগে না। এই যে একটা এক্সারসাইজ আছে না, মানে লুজেনিং, এইটা গোটা শরীরকে শিথিল করার, যে শিথিলীকরণের যে একটা এক্সারসাইজ গোটা শরীরকে দেওয়ার, এইটাই অর্ধেক রোগ সেরে যায়। কীভাবে করতে হবে? শ্বাসের সাথে মন দিয়ে খুব ধীরে ধীরে। আমরা যদি সারাদিন এক্সারসাইজ করি, কোনো লাভ হবে না। যদি আমরা তাড়াতাড়ি করি, যদি টেনশন নিই, এখানে এটা কাজ আছে, ওখানে এই কাজ আছে, এইসব চিন্তা ভাবনা করি, তাহলে কিন্তু সেটা কোনো কাজ দেবে না। যখনই আমরা কোনো কিছু শ্বাসের সাথে করব, ঠিক সেই রিদমে করব, জিভ তালুতে চোখ বন্ধ, এইভাবে আমরা যদি এক্সারসাইজ করি খুব ধীরে 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 ধীরে, তাহলে দেখব সেটা 10 মিনিটে আমাদের ভীষণ প্রায় আধ ঘন্টার মতন কাজ দেবে, খুব সুন্দর। তাহলে সেইটা আমরা যদি ধীরে ধীরে করি, লাভ বেনিফিট আছে। আর যদি আমরা ফাস্ট করে নিই, তাড়াহুড়ো টেনশন করে করি, তাহলে সেটার বেনিফিট সারাদিন করলেও সেই বেনিফিট পাবো না। তাহলে এটা হচ্ছে একটা এক্সারসাইজ। আর একটা করতে পারি সূর্য নমস্কার। আমরা সান স্যালুটেশন করতে পারি, সেটা 12টা পশ্চার, আমাদের 13টা পশ্চারেও করানো হয়। তাহলে সেইভাবে আমরা ইউটিউব সার্চ করে সূর্য নমস্কারটা করতে পারি। তবে সূর্য নমস্কার সবার জন্য নয়, বয়স ওয়াইজ তারা আগে করতে হবে, দেখতে হবে যে তার শরীর কতটা সুস্থ। হার্টের পেশেন্ট হলে পরে তাকে ঝোঁকা যাবে না। তাহলে সব মিলেমিশে এটা করতে হবে। কি, তার কিছু সতর্কতা আছে, সেই সতর্কতা অবলম্বন করে করতে হবে। আর হচ্ছে যে যদি এরকম আমাদের কোনো ওয়েলনেস কোর্সে আসা যায়, সেখানে আমরা অবশ্যই সেই সতর্কতা অবলম্বন করেই এই এগুলো করে থাকি, এক্সারসাইজগুলো শিখিয়ে থাকি। তাহলে এই হলো এক্সারসাইজের ব্যাপার। আর প্রাণায়ামের মধ্যে অনুলোম বিলোমটা খুব দরকার, নারী শোধন প্রাণায়াম যেটাকে বলে অনুলোম বিলোম। তাহলে এই অনুলোম বিলোমটাও আমরা ইউটিউব দেখে করে নিতে পারি। শুধু এইটুকু যদি আমরা করি না, মোটামুটি দিনে 15 মিনিট অথবা জোর আধ ঘন্টা যদি অনুলোম বিলোম করি, তাহলেই আমরা মোটামুটি 70% রোগ থেকে মুক্ত হয়ে যাব। টাইম লাগবে, 7 দিনে হবে না, 3 মাস করে দেখব ঠিক হয়ে যাচ্ছে।
খুব সুন্দর সুস্থ আছি, শরীর এমন চলছে, এত ফিটনেস, দেখতে কত সুন্দর হলাম আর কত ভালো ড্রেস পোশাক পরলাম, এটা তো বড় কথা না। বড় কথা কতটা আমি ফিট, কতটা অ্যাক্টিভ থাকতে পারছি, কতটা কাজ করতে পারছি, এটাই বড় কথা। রোগমুক্ত শরীর দিয়ে কতটা কাজ করতে পারছি, এটাই আমাদের ফিটনেসের আসল রহস্য। তাহলে আমাদের শরীর যখন সুস্থ থাকবে, তাহলে এইভাবে আমরা শরীরকে সুস্থ রাখতে পারি। তাহলে বডি, এই হলো বডি। এরপরে আসছি আমরা মাইন্ড। যখনই আমাদের বডি সুস্থ থাকবে, দেখবো মাইন্ডও খুব সুন্দর শান্ত, যে কোনো কাজ করার জন্য খুব আনন্দ আসবে মনের মধ্যে, যে কোনো কারো কথায় রাগ আসবে না সহজে, বিরক্তি আসবে না। যখনই আমাদের এনার্জি ব্যালেন্স ঠিক থাকবে, তখন আমাদের রাগ বিরক্তি এগুলো আসবেই না। কারণ শরীরে আনন্দ, মনে আনন্দ। মনে আনন্দ হলে কে খারাপ কথা বললো, কে ভালো কথা বললো, এটা অতটা ম্যাটার করে না। যখন শরীরই চলছে না, তখন মানুষের ভালো কথাটাও একদম মানে শুনতে ইচ্ছা করে না। হয়তো কারো মাইগ্রেন হয়েছে, দিয়ে সে মাথার যন্ত্রণায় শুয়ে আছে, তখন যদি কেউ তার কাজগুলো করে দেয় না, মনে হবে আমাকে দেখিয়ে দেখিয়ে করছে, আমাকে শুনিয়ে শুনিয়ে এগুলো বেশি জোরে জোরে শব্দ করে কাজ করছে, এরকম মনে হয়। কারণ শরীর অসুস্থ হলে মাইন্ডও ঠিক থাকে না, আর এনার্জির ব্যালেন্স থাকে না ঠিক। তাহলে যখন আমাদের শরীর আর মাইন্ড সুস্থ থাকে, তখন আমাদের এনার্জি একদম ঠিকঠাক থাকে। এনার্জি মানে ওই যে বিশ্বশক্তি, কসমিক এনার্জি, আগের দিন বলেছিলাম, যেটা কিনা সবসময় আমাদের শরীরের স্পাইনের মধ্য দিয়ে আসবে। ও মাথার থেকে মাথার তালু থেকে কক্সিস দিয়ে, স্পাইন দিয়ে, স্পাইনাল কর্ড দিয়ে এসে কক্সিসে আসছে। গোটা শরীরের এখানে 7টা চক্র আছে, সেই চক্রের মধ্য দিয়ে দিয়ে এই এনার্জি চক্র, মানে বিভিন্ন জায়গায় থেকে থেকে এই এনার্জি আসছে, ভেতরে আসে। এই এনার্জির অভাবই হচ্ছে রোগের কারণ। যেখানে যেখানে এনার্জি পৌঁছাতে পারছে না, সেখানে সেখানে এই রোগের কারণ। তাহলে এই রোগে যখনই আমরা বেশি পরিমাণে করব, প্রথমে ধীরে ধীরে করব, যেটা আমি সব বলেছি, আস্তে আস্তে প্র্যাকটিসে। রাত্রিবেলা শুতে যাওয়ার আগে যেটা করতে বলেছি, ওটা একটা ওয়ান কাইন্ড অফ এই এনার্জি ঢোকানোর ব্যাপারই শরীরে। তাহলে এইটা আমরা করতে পারি রাত্রিরে। আর ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠে বিছানায়, এই দুটো, এটাকে আমরা এক কথায় ধ্যান বলতে পারি, মেডিটেশনও বলতে পারি। কারণ শ্বাসে মন মানেই মেডিটেশন, কোনো কাজ নয় মানেই মেডিটেশন, নো ওয়ার্ক মেডিটেশন। তাহলে মেডিটেশন আমরা দুভাবে করতে পারি, একটা হচ্ছে ভোরবেলা উঠে নাথিংনেস মেডিটেশন, আর একটা হচ্ছে রাত্রিবেলা শুতে যাওয়ার আগে সারাদিনে কী করলাম না করলাম নিয়ে ইন্ট্রোস্পেকটিভ মেডিটেশন। এই দুটো মেডিটেশন মোটামুটি যদি আমরা করি, তাহলে আমরা দেখব বাইরের চারপাশের পরিবেশে, চারপাশে মানুষদের সাথে নিজেকে খাপ খাইয়ে চলাটা কত সুন্দর হয়। চারপাশেই তো সবাই বিরুদ্ধ পরিবেশে থাকে না, সব জায়গায় রাগ, খারাপ লাগা, বিরক্তি, হিংসা, জেলাসি, তার সাথে কম্পিটিশান, কম্প্যারিজন, এগুলোই চলতে থাকে। তাহলে এগুলো থেকে নিজেদের মুক্ত রাখার জন্য একমাত্র নিজেকেই ঠিক রাখতে হবে। নিজের এনার্জি ব্যালেন্স যখন ঠিক থাকবে, বাইরের কোনো প্রভাব সেভাবে পড়বে না। বাইরের যেগুলো হওয়া, সেগুলো তো ঘটবেই, তাকে তো আমরা আটকাতে পারবো না, না? তাহলে সেগুলোকে আমরা যাতে আমাদের ভেতরে না ঢুকতে পারে, তার জন্য আমাদের ভেতরের পাওয়ারই বাড়াতে হবে। আর এইভাবেই আমরা বাড়াতে পারি আমাদের ভেতরের পাওয়ার। তাহলে প্রথমেই বলেছিলাম যে তাহলে বডি, মাইন্ড, এনার্জি, কনসাসনেস, এবং যখনই আমাদের এই এনার্জি ঠিকঠাক হয়ে যাবে, তখনই আমরা অনেক বেশি কনসাস, অনেক কিছু বেশি আগের থেকে বুঝতে পারবো আমাদের যেটা করা উচিত, করা উচিত না। কোনো কঠিন সিচুয়েশান এলে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সময় দেখব আমার মাথা খুব ঠান্ডা, কুল থাকবে। যখনই আমরা কোনো কঠিন সিচুয়েশানে অস্থির হয়ে যাব, তখনই কিন্তু ভুলভাল ডিসিশান নেব, এবং সেগুলো প্রত্যেকটাই আমার ক্ষতির কারণ হবে। প্রবলেম সলভ তো হবেই না, উপরন্তু ক্ষতির কারণ হবে। তাই আমাদের যখনই আমরা এই 3টে জিনিস, বডি, মাইন্ড, এনার্জিকে ঠিক রাখবো, তখন আমাদের কনসাসনেসও মানে উচ্চতর জায়গায় ধীরে ধীরে যেতে থাকবে। আর এইগুলোকে পার্মানেন্ট, এগুলো হচ্ছে আমাদের বাড়িতে করলে সাময়িকভাবে যাবে আসবে, যাবে আসবে। কারণ আমরা তো সেইভাবে ভেতরটা ক্লিন করতে পারছি না। আমাদের ভেতরে জমে আছে বহু বহু বছরের, কেউ বলেছিল, কথা শুনিয়েছিল, তাই তাকে দেখলে আমাদের খারাপ লাগা আসে, তাকে দেখলে মুখ দেখতে ইচ্ছে করে না। কিছু কিছু মানুষ এমন কথা বলে, সেগুলো সারাদিন মাথার মধ্যে ঘুরতে থাকে। এই যে এইগুলো আমাদের শরীরে কি হয়, যে যদি আমরা রাগ করি, উইদিন 5 মিনিটস আমাদের শরীর পয়জনাস হয়ে যায়। তাহলে এইগুলো আমি যেগুলো বলছি এখান থেকে, এইগুলো আমরা সাময়িকভাবে, এগুলো থেকে আমরা যদি প্র্যাকটিস রেগুলার বেসিসে করি, অবশ্যই বেনিফিট পাবো, অবশ্যই। কত? 50% বেনিফিট আমরা পাবো, এর বেশি না। কারণ চারপাশেই তো বিরুদ্ধ পরিবেশ, আমার নিজেকে আটকে রাখার মতন পরিস্থিতিই তৈরি হবে না। সঙ্গে সঙ্গে কেউ কিছু না কিছুভাবেই আমি রেগে যাব, কিছু না কিছুভাবে উত্তেজিত হয়ে যাব, বিভিন্ন কিছু সমস্যা আমার তৈরি হয়েই যাবে। তাহলে সেইগুলোর জন্য যদি পার্মানেন্ট সমাধান আমরা পেতে চাই, তাহলে অবশ্যই আমরা কোনো এইরকম রেসিডেন্সিয়াল ক্যাম্পে আমরা অ্যাটেন্ড করতে পারি, যেখানে কিনা
বডি মাইন্ডকে ক্লিন করার ব্যাপার থাকে। আমাদের ছোটোবেলা থেকে অনেক দিনের জমানো রাগ, খারাপ লাগা, হিংসা, বিরক্তি, এগুলো বিভিন্ন টেকনিকের মাধ্যমে এগুলোকে বের করে দেওয়া হয়। যেমন একটা বোতলের মধ্যে যদি নোংরা থাকে, তাহলে সেখানে আমরা বাইরের থেকে যতই সাদা জল ঢালি, সেই জলটা কিন্তু যতক্ষণ নয় বোতলের নোংরা তলানিটা একদম পরিষ্কার হয়ে যাবে, ততক্ষণ কিন্তু সাদা জল সাদা থাকবে না, বারে বারেই সেটা ঘোলা হয়ে যাবে। ঠিক আমাদের সাথে সেই রকম আমাদের মনের মধ্যে জমে থাকা যা কিছু, সেগুলো যতক্ষণ না আমরা ক্লিন করতে পারবো পুরোপুরি, ততক্ষণ বাইরের থেকে আমরা অনেক কিছু করে সেটাকে মেনটেন রাখতে পারি, কিন্তু সেটা সারবে না। আর এই সারার জন্য আমি বলবো যেগুলো আমরা করতে পারি, সেটা হচ্ছে এখন আমরা শুনেছি সদ্গুরুর নাম আমরা সবাই শুনি। তাহলে সদ্গুরুর যে ক্লাস হয় কোয়েম্বাটুরে, তা সেই কোয়েম্বাটুরে আমরা ওখানে গিয়ে সদ্গুরুর আশ্রম ঈশা ফাউন্ডেশনে গিয়ে আমরা ওরকম কোনো কোর্স করে নিতে পারি। আমরা কি করতে পারি, স্নেহা দেশাইয়ের কোনো কোর্স করে নিতে পারি। হ্যাঁ, ওরকম 4 দিন 5 দিন, এই 5 দিন 7 দিনের এরকম ক্যাম্প তারা করেই। হ্যাঁ, আর এতে ভীষণ বেনিফিট, মানে বেনিফিট যে কী, আমরা সারা জীবন ব্যাংকে টাকা জমিয়েও সেই বেনিফিটটা কিন্তু পাবোই না। টাকা জমিয়ে আজকে যদি আমি মরে যাই, টাকাটার কী মূল্য? আমার জামা কাপড়, শাড়ি গয়না, আমার আসবাবপত্র, জিনিসপত্র, গাড়ি ঘোড়া, এগুলোর কী মূল্য যদি আজকে আমি চোখ বন্ধ করি? কোনো মূল্য নেই। কিন্তু কী আমরা সঙ্গে করে নিয়ে যেতে পারি? আমাদের আত্মার সংস্করণ নিয়ে যেতে পারি, আমাদের চৈতন্য নিয়ে যেতে পারি। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন যে তোমাদের চৈতন্য হোক। তাহলে আমরা সঙ্গে আমাদের এই ট্রান্সফরমেশনের যে নিয়ে যেতে পারি, আমি কতটা আমার আত্মাকে আপগ্রেড করতে পেরেছি, কতটা আমি ডিটাচ হতে পেরেছি পৃথিবীর থেকে, সকল মানুষের কাছে কতটা, সকল মানুষকে ভেতর থেকে ক্ষমা করতে শিখেছি, কতটা আমি তাদেরকে ভালোবাসতে শিখেছি। সবচেয়ে বড় কথা কৃষ্ণ যেটা বলেছে, প্রেম, একমাত্র প্রেম, যেটা কিনা সেই প্রেম কি প্রেম? সেটা দেহজ প্রেম না, স্বর্গীয় প্রেম, ডিভাইন লাভ। এইটা যখন হবে না, প্রত্যেকটা মানুষকে, কাউকে খারাপ লাগবে না, শত্রু বলে আমি দেখতেই পাবো না কাউকে, দেখতে পাবো সবের মধ্যেই ভালো আর মন্দটা, আমি শুধু ভালোটাই দেখতে পাবো। প্রত্যেকটা কিছুর মধ্যে ভালো মন্দ আছে। দিন আর রাত্রি যদি থাকে, মানুষের শরীরে মুখ আর পায়ু যদি থাকে, তাহলে আমরা অবশ্যই বুঝতে পারছি ভালো আর মন্দ নিয়েই জগৎ। তাহলে সেই ভালো মন্দের জগৎটা আমার কাছে কখন ভালোভাবে প্রতিভাত, আমার কাছে সামনে আসবে, প্রতিভাত হবে, যখন আমি নিজে সেটা হব। ওয়েন ইউ চেঞ্জ, পিপল অ্যারাউন্ড ইউ অলসো চেঞ্জ। এটাই হচ্ছে আসল কথা। তাহলে আমরা এইটুকুই করতে পারি। আর আমরা এই রকম কোনো ক্যাম্পে গিয়ে আমরা যদি একবার অ্যাটেন্ড করি, তাহলেই বুঝতে পারবো আমরা ভেতর থেকে কীভাবে এই নোংরাগুলো আমাদের বের করে দিচ্ছে। আর ওই যখন ভেতরে তলানি যে থিতিয়ে পড়া নোংরা পড়ে আছে, সেইগুলো যখন পরিষ্কার হবে, তখন এই সাদা এনার্জিটা যখন আসবে, তখন সেটা পার্মানেন্টলি জীবনে আসবে। তখন আমি চারপাশে বাড়ি ঘর, মানুষজন, আমার পেশাগত জায়গা, রাস্তাঘাট, যেখানেই যাই না কেন, সেইটা আমার থেকে সরে যাবে না, সেটা আমার পার্মানেন্ট হয়ে যাবে। আর এটার পিছনেই তো টাকা খরচা করার দরকার, যেটা কিনা আমাকে শান্তি দেয়, যেটা কিনা আমাকে সবসময় অনাবিল আনন্দ দেয়, যে সেটাই তো আমাদের জীবনের কাম্য হওয়া উচিত না? তাহলে চয়েস ইজ ইয়োর্স। আমরা আরও একটা করতে পারি, পশ্চিমবঙ্গের বুকে আরও এরকম ক্যাম্প অনেক জায়গায় হয়। আমার যেগুলো জানা আছে আমি সেগুলো বলছি, বাকি তো আমি জানি না। তাহলে সেটা হচ্ছে যে নর্থ বেঙ্গলে একটা হয়, সেটা ঈগল রিভার রিট্রিট, মতীন্দ্রচন্দ্র দেবনাথ ওটা উনি করে থাকেন। আপনারা ইউটিউব সার্চ করলে মতীন্দ্রচন্দ্র দেবনাথ বলে সার্চ করলেও আপনারা দেখতে পাবেন। অথবা এটাও করতে পারেন, সেটা হচ্ছে যে আলিপুরদুয়ার খলিশামারি ঈগলগঞ্জ বলে যদি সার্চ করেন, আপনারা সেখানেও দেখতে পাবেন যে এইখানে ক্যাম্পগুলো কখন হয়। তাহলে এটা বছরে 3-4 বার এখানে মনে হয় ক্যাম্প হয়, এরকম 7 দিন 5 দিনের ক্যাম্প হয়। আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। আর আপনারা যদি মনে করেন যোগাযোগের ঠিকানা যা কিছু আপনারা যদি চান, তাহলে আমি সেটা দিতে পারি। আপনারা যদি না চান, দিতে পারি না। আপনারা না চাইলেও আপনারা কিন্তু এই নামে সার্চ করলে আপনারা কিন্তু পেয়ে যাবেন। ওকে, সকলকে অসংখ্য ধন্যবাদ। এখন ইউটিউব চ্যানেল, এবার আমি মনে হয় এগুলোই আপনারা প্র্যাকটিস করুন। আস্তে আস্তে পরবর্তীতে যদি প্রয়োজন হয়, তখন আমরা আরেকটু অগ্রসর হব। আপাতত কিছুদিনের জন্য এটা বন্ধ থাকছে। থ্যাংক ইউ সো মাচ।